এক গ্রামে সন্তোষ নামে এক জেলে বাস করত। জেলের একমাত্র মামরা মেয়েটি ছাড়া পৃথিবীতে আর তার কেউ ছিল না। প্রতিদিন যা মাছ পেত তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলতো। জেলের মেয়ে রুবিকে দেখাশোনার মতো তেমন কেউ ছিল না বলে সন্তোষ যখন নদীতে মাছ ধরতে যেত তখন সে রুবিকে সাথে করে নিয়ে যেত। একদিন সন্তোষ নদীতে জাল দিয়ে মাছ ধরছিল, তখন একটা সাপ এসে সন্তোষের পায়ে কামড়ে দেয়। আর কিছুক্ষণ পরে সন্তোষ মারা যায়। রুবি তার বাবাকে অনেকক্ষণ চুপচাপ থাকতে দেখে, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? কি হয়েছে তোমার বাবা? রুবি এত ডাকার পরেও রুবির বাবা কোনো কথা বলে না। রুবি অনেক ছোট থাকার কারণে সে বুঝতে পারেনি সাপের কামড়ের কারণে তার বাবা মারা গেছে। রুবি ওর বাবার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন নদীর পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। আরে, এই সন্ধেবেলা বাচ্চাটি নদীর ধারে বসে কাঁদছে কেন? আর পাশে কোনো লোক শুয়ে আছে মনে হয়। কোনো বিপদ হয়নি তো? এগিয়ে দেখি তো একটু। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার বাবা সকাল থেকে এখানে ঘুমিয়ে আছে। আমি সেই সকাল থেকে বাবাকে দেখছি, কিন্তু বাবা কোনো কথাই বলছে না। আরে, লোকটিকে তো দেখে মনে হচ্ছে সাপে কামড়েছে। আহারে, মেয়েটা তো জানেই না তার বাবা আর কখনো ঘুম থেকে উঠবে না। কাকু, আমার বাবাকে একটু বলুন না যে আমি তাকে ডাকছি। আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে মা? তুমি খাবার খাবে? চলো আমার সাথে, আমি তোমাকে খাবার দিব। হ্যাঁ যাবো, তুমি আমার বাবাকে সঙ্গে নিয়ে চলো না কাকু। তখন লোকটি রুবিকে সহ তার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে। আর ওর বাবাকে লোকটি কবর দিয়ে দেয়। রাতের বেলা, আচ্ছা কাকু, আমার বাবা কোথায়? অনেকক্ষণ থেকে তো বাবাকে দেখছি না। তোকে কিভাবে বলি রে মা যে তোর বাবা আর কোনো দিন ফিরবে না। উনি চলে গেছে না ফেরার দেশে। কি হলো কাকু, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার বাবা শহরে গেছে মা, ওখানে অনেক কাজ। সেখানে কাজ করে অনেক টাকা পাওয়া যায়। আর সেই টাকা দিয়ে তোমার জন্য নতুন জামা ও অনেকগুলো খেলনা নিয়ে আসবে। সত্যি? কিন্তু কবে আসবে বাবা? তোমাকে কি বলেছে? খুব তাড়াতাড়ি চলে আসবে রে মা। এরপর থেকে লোকটি রুবির দেখাশোনা করতে থাকে। লোকটিরও পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, আর তাই সে রবিকে নিজের মেয়ের মতো আদর করত। সে প্রতিদিন কাজে যাওয়ার সময় রবিকে বাড়িতে রেখে যেত, আর কাজ থেকে ফেরার সময় ওর জন্য অনেক চকলেট নিয়ে আসতো। এভাবে 6 মাস কেটে যায়। অনেক দিনই তো হলো কাকু, কিন্তু বাবা আসছে না কেন? তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল রে মা, উনি এই চকলেটগুলো তোকে দিতে বলেছে। কতদিন হলো বাবাকে বাবা বলে ডাকি না। আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? না রে মা, বল আমাকে। আচ্ছা কাকু, আমি যদি তোমাকে বাবা বলে ডাকি তুমি কি রাগ করবে? না রে মা, রাগ করব কেন? আমার তো অনেক আনন্দ লাগছে। তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি। তখন থেকে রুবি লোকটিকে বাবা বলে ডাকে, আর লোকটিও রুবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রুবি ওর বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, আর লোকটিকে নিজের বাবা হিসেবে মানতে থাকে। একদিন লোকটি কাজে চলে যায়। রুবি বাড়িতে একাই ছিল। তখন একজন লোক রুবির কাছে আসে। রবিমা, তোমাকে তোমার বাবা ডাকছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। রুবি বাবার কথা শুনে লোকটির সাথে চলে যায়, আর লোকটি ওর বাবার কাছে না নিয়ে গিয়ে দুটি লোকের কাছে বিক্রি করে দেয়। লোক দুটির কোনো সন্তান ছিল না, তাই ওরা রুবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করার সিদ্ধান্ত নিল। রোহিত, এর নাম রাখবো মিষ্টি। হ্যাঁ রে সুমিত, তুই ঠিক বলেছিস, ও দেখতে ভারী মিষ্টি, তাই আজ থেকে ওর নাম মিষ্টিই থাকবে। আরে মিষ্টি মামুনি, কাঁদে না। কিন্তু রুবি কিছুতেই কান্না থামাচ্ছিল না।
এভাবে কয়েকদিন রবি খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রবির দ্বিতীয় বাবা কাজ শেষে বাড়িতে আসে। মা রুবি, কই তুই? এই দেখ, তোর জন্য কত কি নিয়ে এসেছি মা। আরে রুবি কোনো কথা বলছে না কেন? তখন লোকটি ঘরে চলে যায়। ঘরের মধ্যে রুবিকে খুঁজতে থাকে, কিন্তু রুবিকে কোথাও খুঁজে পায় না। এরপর লোকটি অনেক ভেঙে পড়ে। মারে, তুই কোথায় চলে গেলি রে মা? ফিরে আয়, ফিরে আয় রে মা। এরপর লোকটি আশেপাশে অনেক জায়গায় রুবিকে খুঁজতে শুরু করে, কিন্তু রুবিকে সে কোথাও খুঁজে পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। লোকটি রুবিকে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে চলে আসে। সেই গ্রামের অনেক বড় ব্যবসায়ী লোকের কাছে রুবিকে বিক্রি করে দিয়েছিল। রুবি প্রথম কয়েকদিন কান্নাকাটি করলেও এখন সবকিছু ভুলে গেছে, আর সে দুজনকেই বাবা বলে চেনে। বাবা, আজকে আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমার মিষ্টি মা, বেড়াতে যাবে? চল রে সুমিত, বাইরে থেকে ঘুরে আসি। এরপর ওরা বাহিরে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর রবি তার দ্বিতীয় বাবাকে দেখতে পায়। আরে, ওই তো আমার বাবা। অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। কিন্তু আমি যদি বাবাদেরকে আমার বাবার কথা বলি, তাহলে ওরা আমাকে বাবার কাছে যেতে দেবে না। আমাকে অন্য কিছু করতে হবে। বাবা, ওই যে লোকটিকে দেখছো, ওই লোকটিকে আমাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে নাও না। কেন রে মা? আমাদের তো কাজের লোক আছে। রুবি অনেক জেদ করতে থাকলে ওর বাবারা লোকটিকে কাজের লোক হিসেবে নিয়ে আসে। লোকটি তখনও জানে না যে রুবি ওই বাড়িতে থাকে। রুবির দুই বাবারাই কাজের জন্য বাইরে চলে যায়। তখন রুবি ওর দ্বিতীয় বাবার কাছে আসে। বাবা, বাবা, তুমি কেমন আছো? হঠাৎ রুবিকে দেখতে পেয়ে ওর বাবা খুশিতে কেঁদে ওঠে। মা, মা রুবি, তুই এখানে কিভাবে এলি রে মা? আমি যে তোকে কত খুঁজেছি। আমাকে রেখে চলে এসেছিলি কেন রে মা? তখন রুবি তার বাবাকে সব কথা খুলে বলে যে সে কিভাবে এখানে চলে আসে। চল রে মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। না বাবা, আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে আমার দুই বাবা অনেক কষ্ট পাবে। এমনটা তুমি পেয়েছিলে। আমি এখানে আসার পর ওরা দুজনই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন, আর আমাকে যত্ন করেন, যেমনটা তুমি আমাকে নিজের মেয়ের মতো মনে করো। তার চেয়ে আমার সাথে তুমিও এখানে থেকে যাও, তাহলে আমি সবার সাথে একসাথেই থাকতে পারবো। এরপর রুবি ওর দ্বিতীয় বাবাকে সাথে করে নিয়ে ওই বাড়িতেই থাকে। অনেকদিন পর রুবি ওর দ্বিতীয় বাবাকে পেয়ে অনেক আনন্দিত ছিল। সে তার তিন বাবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। সে কাল কখন পাখি ডিম খেয়েছিলাম, এখনো পেটে কোনো দানা পানি পড়েনি। সে কখন থেকে খাবার খুঁজছে। সাপটি অনেকক্ষণ থেকে খাবারের সন্ধান করছিল, কিন্তু সে কোথাও কোনো খাবার পাচ্ছিল না। অবশেষে খাবার খুঁজতে খুঁজতে সাপটা আসে এক গৃহস্থের বাড়িতে। আরে আরে, এই গাভীর গাছে তো বেশ কিছু দুধ পড়ে আছে। মনে হচ্ছে এই গাভীর বাটে অনেক দুধ আছে। আমার তো অনেক ক্ষুধাও পেয়েছে। এসব বলে সাপ গাভীর বাড় থেকে দুধ খায়। আহ, বেশ সুস্বাদু আর মিষ্টি দুধ তো। খেতে আমার বেশ দারুণ লাগছে। আরে আরে, কে কে দুধ খাচ্ছে? আরে আরে, এই তো দেখছি একটা সাপ। আরে এই সাপ, তুই এভাবে দুধ চুরি করে কেন খাচ্ছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা বলছি। আমি কিন্তু এক্ষুনি মালিককে ডাকবো। তুই তোর মালিককে ডাকবি? তবে ডাক, আমি আমার বিষ্ঠাতে তোকে এক্ষুনি দংশন করে পালিয়ে যাব। যদি তুই মরতে না যাস, তাহলে একদম চুপচাপ থাক। আমাকে যে এক্ষুনি সাপের কথা মানতেই হবে, নইলে সাপ যে আমাকে ওর বিষাক্ত দাঁত দিয়ে ছোবল দেবে। তারপর তো আমি মরেই যাব। গাভী আর কোনো কিছুই বলে না। এরপর সাপটার তৃপ্তি মতো দুধ খেয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই।
বেলা গড়িয়ে গেছে আর তুমি কিনা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। আহা গিন্নি, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন বলো তো? আমাকে একটু শান্তি মতো ঘুমোতে দাও তো। যাও এখান থেকে, আর আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও। ও, তার মানে তুমি এখন ঘুমাবে, তাই তো? দাঁড়াও, তোমার ঘুমানো আমি বের করছি। এরপর রাগিনী এক বালতি পানি এনে বিনোদের শরীরে ঢেলে দেয়। গিন্নি, গিন্নি, আমাদের ঘরের চাল ফুটো হয়েছে গো। চাল যে ভেঙে গেছে, সব বৃষ্টির জল যে আমার শরীরে পড়েছে। এ কি, বৃষ্টি কোথায়? বৃষ্টি তো নেই, তাহলে আবার আমার শরীরে জল পড়লো কোথা থেকে? কোথা থেকে আবার? এই যে আমার হাতে থাকা বালতি থেকে জলগুলো সোজা তোমার মুখে পড়েছে গো। তুমি আমার এত ভালো ঘুমটা একদম নষ্ট করে দিলে। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। ওগুলো স্বপ্ন নাকি দুঃস্বপ্ন তা তোমার কাছে রাখো। এই নাও বালতি, যাও গিয়ে দুধ দহন করে নিয়ে এসো। সেগুলো আবার বাজারে বিক্রি করতেও যেতে হবে। সকাল বেলা কিনা হাতে বালতি ধরিয়ে দিলে, বউ তো নয়, যেন বাঘিনী। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু বাঘিনী নই, আমি রাগিনী। বাবা মার দেওয়া নাম আমার। যাও তো এখন। বিনোদ বালতি নিয়ে দুধ দহন করতে আসে, কিন্তু এক ফোঁটাও দুধও বের হয় না। হ্যাঁ রে লালি, বউয়ের মতো কি তুইও আমার সঙ্গে রাগ করেছিস নাকি বলতো? তোর বাটে তো এক ফোঁটা দুধও নেই। ব্যাপারটা ঠিক কি হলো? এমন তো কখনো হয় না। কি গো, তোমার দুধ দোহানো হলো? এ কি গো, বালতি তো একদম ফাঁকা। তুমি বুঝি এখনো দুধ দহন করনি? আরে গিন্নি, গাভীর বাটিতে এক বিন্দু দুধও নেই। মনে তো হচ্ছে আজ গাভীর খাওয়া হয়নি, তাইও দুধ দিচ্ছে না। যাও যাও, গাভীর জন্য খাবার নিয়ে এসো। এরপর রাগিনী গাভীকে খাবার দেয়। পরের দিন সকালবেলা সাপটি আবারও আসে, এরপর দুধ খেয়ে চলে যায়। হ্যাঁ গো, কদিন থেকে তো গাভীকে ভালোই খাওয়ালাম, রাতেও তো ঠিকঠাক মতোই খাওয়ালাম। তাহলে কদিন থেকে গাভীটা দুধ দিচ্ছে না কেন? মনে হচ্ছে আমাদের গাভীর দুধ কেউ চুরি করছে, নইলে গাভী কেন দুধ দেবে না? এভাবে প্রতিদিন সাপ দুধ খেয়ে যেত। এদিকে বিনোদা রাগিনী সকাল করে এক ফোঁটা দুধও পেত না। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কে এই দুধ চোর? আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। মা, ও মা, তুমি কাকে খুঁজে বের করবে গো? বাবা, ও বাবা, মা কি সব বলছে? আমরা কাল তিনজন মিলে দুধ চোরকে ধরবো রে বা, তোর মাঝে সেসবই বলছিল। এ কে মজা, কে মজা, চোর ধরবো, চোর ধরবো। মামুনি, এভাবে চিৎকার করলে তো চোর বুঝে যাবে, তাহলে তো কাল আর চোর আসবে না, তাই একদম চুপ। হয়েছে, অনেক হয়েছে, এবার চলো তো, ঘরে চলো। এভাবেই তারা সবাই ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা, আর একটু সামনে যেতে হবে রে, চল। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? মাকে তো বলেও আসেনি, মা তো চিন্তা করবে নাকি? তোর তো দেখছি সবকিছুতেই ভয়। আজ আমি তোকে একটা মজার খাবার খাওয়াবো। কি রে, তুই এদিকে আয়, দুধ খা। এই গাভীর দুধ খেতে খুবই সুস্বাদু। আয় আয়, এখানে আয়। কিন্তু তুই তো দুধ চুরি করে খাচ্ছিস, তুই জানিস না চুরি করা মহাপাপ? মা বলেছে আমাদের সঙ্গে যদি কেউ কোনো অন্যায় না করে তবে তার কোনো ক্ষতি করাও ঠিক নয়। তুই তোর এসব জ্ঞান রাখতো, খেতে হলে খা, নইলে পাহারা দে। এদিকে বিনোদা রাগিনী এসে সাপকে দেখে ফেলে। ও আচ্ছা, এরাই তবে দুধ চোর। আমার গাভীর দুধ তাহলে এতদিন ধরে এই দুটো সাপই দহন করে খেয়েছে। তবে রে, দেখাচ্ছে মজা। রাগিনী পাশে থাকা একটি লাঠি নিয়ে আসে আর লাঠি দিয়ে সাপ দুটোকে আঘাত করতে থাকে। এরপর প্রথম সাপটি পালিয়ে যায়, কিন্তু দ্বিতীয় সাপটা আর পালাতে পারে না। আমাকে তুমি মেরো না, আমি তো তোমার গাভীর দুধ চুরি করে খাইনি। আমাকে তুমি বিশ্বাস করো, মেরো না, মেরো না আমাকে। রাগিনী সাপের কোনো কথাই বিশ্বাস করে না আর সাপকে মারতে মারতে এক পর্যায়ে মেরেই ফেলে। এটা তোমরা কি করলে? তোমরা কিনা নাগরানীর মেয়েটাকে মেরে ফেললে? ও তো সত্যিই কোনো দোষ করেনি। দুধ চোর তো ওই সাপ যে কিনা পালিয়ে গেছে। বিনা দোষে সাপের কথা না শুনে তোমরা কিনা সাপটাকে মেরে ফেললে।
গিন্নি, পাখির কথা যদি সত্যি হয় তবে তো আমরা বড্ড অন্যায় করে ফেলেছি গো। বিনা দোষে সাপটাকে মেরে ফেলা একদম উচিত হয়নি। সাপটাকে মারার পর বিনোদা আর রাগিনী দুজনেই ভীষণ অনুতপ্ত ছিল। নাগরানী, নাগরানী, তোমার মেয়েকে ওই গোয়ালা আর গোয়ালিনী মেরে ফেলেছে গো। তোমার মেয়ে যে আর বেঁচে নেই। কি সব বলছিস? আমার মেয়েকে মেরে ফেলেছে? আমি ওদের ছাড়বো না। এরপর নাগরানী গোয়ালা আর গোয়ালিনীর বাড়িতে যায় আর নিজের সন্তানের মৃতদেহ মাটিতে দেখে ভীষণ কাঁদতে থাকে। তোরা কিনা আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, আমিও তোদের কোল থেকে তোদের সন্তানকে কেড়ে নেব। নাগরানী বিনোদা রাগিনীকে কিছু বলার সুযোগ না দিয়ে তাদের ছোট্ট মেয়েকে দংশন করে। আপনি কি করলেন নাগরানী? আমার মেয়েটাকে আপনি দংশন করলেন। আমরা তো না বুঝে আপনার মেয়েকে মেরেছি। আমরা ভেবেছিলাম আপনার মেয়ে হয়তো আমাদের গাভীর দুধ চুরি করে খেয়েছে, তাই তো আমরা আপনার মেয়েকে হত্যা করেছি। জেনে বুঝে আমরা কোনো অন্যায় করিনি। কি সব বলছিস তোরা? তোদের গাভীর দুধ চুরি করে খেত? তোরা কিনা না বুঝে মেরেছিস? দাঁড়া, আমি সবটা দেখছি। তোরা যা বলছিস সবই সত্যি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমার সন্তানকে প্রাণ দিতে হয়েছে। তবে আমি ওই দুচ্চোর সাপকে কিছুতেই ছাড়বো না, যার জন্য আমার ছানার প্রাণ চলে গেছে। দয়া করুন নাগরানী, আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দিন। আমার মেয়েটা তো কোনো অন্যায় করেনি। আপনি আমাকে মেরে ফেলুন, তবু আমার মেয়েটাকে সুস্থ করে দিন। এই যে সম্ভব নয়, কারণ আমি কাউকে দংশন করলে সেই বিষ আর কখনো তুলে নিতে পারি না। তবে কি আমার মেয়েটা আমার চোখের সামনে মরে যাবে? না না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নাগরানী, আপনার দুটো পায়ে পড়ি, তবুও আমার সন্তানকে আপনি ভালো করে দিন। বিষ তোলার একটা উপায় আছে। কি উপায় আছে আপনি বলুন? আমার সন্তানকে ভালো করতে আমি সব করতে পারি। এখান থেকে দক্ষিণে নাগরাজ্যে একটা নীল সরোবর আছে। সেই সরোবরে একটা নীল পদ্ম আছে। সেই পদ্ম তোর মেয়েকে রস করে খাওয়ালেই তোর মেয়ের বিষ কেটে যাবে আর ও আবারও সুস্থ হয়ে উঠবে। কিন্তু কিন্তু কি নাগরানী, বলুন বলুন আমাকে। তোর মেয়ে হয়তো বেঁচে যাবে ঠিকই, কিন্তু 20 বছর হতেই ও আবারও সাপে পরিণত হবে। কি? আমার মেয়ে কিনা সাপ হবে? সে যাই হোক, কিন্তু তবুও তো আমার মেয়েটা বেঁচে থাকবে। আমি আমার মেয়েকে বাঁচাবো। রাগিনী আর কোনো কিছু না বলে দক্ষিণের দিকে রওনা দেয় আর অনেক পথ অতিক্রম করে নীল সরোবরে পৌঁছায়। এরপর সে নীল পদ্ম নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর তা রস করে তার মেয়েকে খাওয়ায়। মারে, মা আমার, তুই একদম সুস্থ হয়ে গেছিস। আমি তোর কিচ্ছুটি হতে দেব না। গিন্নি, 15 বছর পর কি হবে সেটা কি একবার ভেবেছো? আমি অন্য কিছু ভাবতে চাই না, আমার মেয়েটা বেঁচে থাক, আমি শুধু সেটাই চাই।